আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আজকের আলোচনায়। নমস্কার, আমি তরুণ ঘোষ। কালকে যে এখন নোটিশ দিয়েছিলাম, আজকে মানে স্ট্যাটাস যেটা দিয়েছিলাম, আজকে সেই অনুযায়ী কথা বলবো। আন্তর্জাতিক খেলার মাঠ হচ্ছে বাংলাদেশ, সেখানে প্লেয়ার অনেকে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত হচ্ছে মুখোমুখি। তার পাশে আছে চায়না এবং রাশিয়া। আগে দেখা যাক যে পৃথিবীতে কতগুলো আপনার সংগঠন রয়েছে, পৃথিবীর সংগঠন যেগুলো, সেই সংগঠনগুলো আগে দেখা যাক, তারপরে বিচার করব কে কে কোন কোন দেশ কার কার পক্ষে রয়েছে। কারণ এগুলোর উপর নির্ভর করছে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ব্যাপার। এটা আগেই বলে দিচ্ছি, মানে এখানে একটা ঘোট পাকছে। একটা হচ্ছে G7 দিয়ে শুরু করি, গ্রেটার 7 বা গ্রুপ অফ 7। যে গ্রুপ অফ 7-এ কিছুদিন আগে মোদি গিয়েছিলেন, ট্রাম্পের সঙ্গে সাইড লাইন বৈঠক হয়েছে। সেখানে কে কে আছে? গ্রুপ অফ 7 বিশ্বের শীর্ষ 7টি উন্নত অর্থনীতির দেশের জোট। মোট 7টি দেশ রয়েছে, যেগুলো হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, যুক্তরাষ্ট্র মানে ইউকে, মার্কিন যুক্তরাষ্ট্র, এছাড়া ইউরোপিয়ান ইউনিয়ন G7-এর সমস্ত বৈঠকে অংশগ্রহণ করে থাকে। মালদার পার্টিদের সংগঠন। এবার আসুন G20। নামটা G20, আসলে কিন্তু আছে 19টা দেশ। কারা কারা রয়েছে? আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চায়না, ফ্রান্স, জার্মানি, ইন্ডিয়া, ইটালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরবিয়া, সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া, টার্কি, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস। এছাড়া আরও দুটো দেশ রয়েছে যারা এখানে অন্তর্ভুক্ত নেই। তারা হচ্ছে বাইরে থেকে তারা আসে। তারা হচ্ছে, এক হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, আর হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। টোটাল 19 আর 2 21, কিন্তু নামটা G20 হয়ে গেছে। এই যে গোল গোল দাগ দেওয়া রয়েছে, এই যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ভালো নয়। ব্রাজিলের সঙ্গে সম্পর্ক ভালো নয়। ব্রাজিল হচ্ছে আপনার ব্রিক্সের মধ্যে। কানাডার সঙ্গে তো সম্পর্ক আগেই আপনারা জানেন, কানাডা দখল করে নেবো বলেছিল প্রেসিডেন্ট। চায়নার সঙ্গে তো আদায় কাজকলায় সম্পর্ক, ফ্রান্সের সঙ্গেও তাই। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে বলেছিলেন যে ওর বউ তো ওকে পেটায়। আচ্ছা, জার্মানির সঙ্গেও আদায় কাজকলায় সম্পর্ক। ভারতের কথা তো ছেড়েই দিন, আপনারা সবাই জানেন। আমি গোল গোল দাগগুলো দেওয়া বলছি। ইটালি নিরপেক্ষ। এই ইটালি কিন্তু আপনার জর্জিয়া মেলোনি, গোল দাগটা দেওয়া হয়নি। ইটালি কিন্তু ভারতের পক্ষে, জর্জিয়া মেলোনি। জাপান ভারতের পক্ষে। মেক্সিকো, তার সঙ্গে গন্ডগোল। জাপানের সঙ্গে গন্ডগোল কেন? জাপানের প্রধানমন্ত্রীকে হোয়াইট হাউসে ডেকে নিয়ে গিয়ে উনি মনে করে দিয়েছিলেন প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু আমরা প্রথমে অ্যাটম বোমাটা ফেলেছিলাম, এটা মনে রেখে দেবেন, সুতরাং ঠিকঠাক থাকুন, ধমকি দিয়েছিলেন। মেক্সিকোর সঙ্গে গন্ডগোল নিয়ে কি, মেক্সিকোর সঙ্গে ওই আপনার বর্ডার ইস্যু এবং ড্রাগ, এই নিয়ে একটা ঝামেলা। রাশিয়া তো বরাবরই বাইরে,
সৌদি আরবিয়া মার খেতে খেতে সৌদি আরবিয়া এখন বিপক্ষে চলে গিয়েছে। এখন $ডলারের ইশারার দিকে যাচ্ছে তারা, মানে পেট্রো ডলার তারা রাখবে না। কালকে বলেছিলাম না, ওআইসি বলেছে পেট্রো ডলার রাখবে না। সাউথ আফ্রিকা ব্রিক্সের মধ্যে, সাউথ কোরিয়া আমেরিকার পক্ষে। সাউথ কোরিয়া আমেরিকার পক্ষে এই কারণে, কারণ উল্টো দিকে রয়েছে নর্থ কোরিয়া। কিম জং উন একটা পাগল, তিনি রয়েছেন যখন তখন মানে পরমাণু বোমা মারে বলে, তার জন্য সাউথ কোরিয়া আমেরিকার হয়ে রয়েছে। ইউনাইটেড কিংডম, স্টারমারের সঙ্গে সম্পর্ক ভালো নয়। যখন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল যখন এই ইউরোপিয়ান ইউনিয়নকে ডেকে পাঠালেন হোয়াইট হাউসে, সবাই মিলে গেলেন, সেখানে চূড়ান্ত অপমানিত হলেন সবাই। আপনার সেই ছবির কথা মনে আছে। সুতরাং ইউনাইটেড কিংডম একেই তো ব্রেক্সিট করে বেরিয়ে এসছে, তারপর ইউনাইটেড কিংডম আর ওর মধ্যে মানে আমেরিকার সঙ্গে কোনোভাবেই সম্পর্ক ভালো রাখে না। আর রইল ইউনাইটেড স্টেটস। এই হচ্ছে আপনার দেশগুলো। এর বাইরে রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আফ্রিকান যে ইউনিয়ন। এবার মোদিজি কি করেছে, মোদিজি সমস্ত আফ্রিকান কান্ট্রিগুলোতে, ল্যাটিন আমেরিকা আফ্রিকান কান্ট্রিগুলোতে ঘুরছেন। আপনাদের মনে আছে পাপুয়া গিনিতে উনি গেছিলেন, পাপুয়া গিনির প্রেসিডেন্ট ওনার পা ছুঁয়ে প্রণাম করেছিলেন এবং সাদর অভ্যর্থনা করেছিলেন। সম্প্রতি 29-30 দুদিন তিনি সেশেলস ঘুরে এলেন। এই সেশেলস হলো পূর্ব আফ্রিকার মূল ভূখণ্ডের পূর্বে মাদাগাস্কার উত্তর পূর্ব ভারতের বঙ্গোপসাগরে অবস্থিত একটি ক্ষুদ্রতম রাষ্ট্র। এটি প্রায় 115টি দ্বীপের সমন্বয়ে গঠিত। এই রাজধানী হচ্ছে বৃহত্তম শহর ভিক্টোরিয়া, যা দেশের প্রধান দ্বীপ মাহেতে অবস্থিত। সেশেলসের ভৌগোলিক অবস্থান সম্পর্কে নিচে দেওয়া হলো। সেশেলস নিরক্ষরেখার সামান্য দক্ষিণে 4 ডিগ্রি থেকে 11 ডিগ্রি দক্ষিণে, 4 ডিগ্রি থেকে 11 ডিগ্রি দক্ষিণে, আর দক্ষিণ অক্ষাংশ হচ্ছে 46 ডিগ্রি থেকে 56 ডিগ্রির মধ্যিখানে। এই জায়গাটা হচ্ছে গিয়ে আপনার সেশেলস ঘুরে এলেন। তার মানে আফ্রিকান ইউনিয়ন, পাপুয়া গিনি, সেশেলস, যারা হচ্ছে আফ্রিকার যত আপনার শক্তিধর রাষ্ট্র, যদিও দুর্বল, তাদের মধ্যেও তো কারো কারো শক্তি একটু বেশি, এবং তাদের কেউ দেখে না। এতদিন কারোর দেখতো না, কেউ দেখতো না। ভারত কিন্তু প্রথম বলেছিল যে আমরা গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হয়ে দাঁড়াবো, যাদের কথা কেউ বলে না। ফলে সবাই এখন মোদির দিকে ঝুঁকেছে। এখন এদিকে রইল তারা ব্রিক্স আর হচ্ছে RIC। ওদিকে 3টে হয়ে গেল, G7 হয়ে গেল, G20 হয়ে গেল, আর এটা হচ্ছে আপনার ইউরোপিয়ান ইউনিয়নের কথা তাই বলেই দিলাম। এদিকে রইল আপনার ব্রিক্স আর সাউথ RIC। তাহলে আপনি বলুন, এইখানে ইটালি, আপনার অস্ট্রেলিয়া ব্রিক্সের মধ্যে যারা রয়েছে, ইটালি চলে আসবে, ফ্রান্স চলে আসবে, কারণ এদের কারোর সঙ্গেই সম্পর্ক ভালো নয়। জার্মানি চলে আসবে, কারণ জার্মানি অলরেডি সমস্ত টেকনোলজি এগুলো ট্রান্সফার করতে শুরু করে দিয়েছে। এই যে টোটাল যে গেমটা হচ্ছে না, এই টোটাল গেমটা মোদিজি ঘুরে 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 একটা জিনিস তৈরি করছেন, সেটা হচ্ছে একটা মানে কি বলবো এটাকে আপনাকে, মানে সঠিক বাংলায় যদি ব্যাখ্যা করতে হয়, বলা যায় একটা সংযুক্ত একটা শক্তি, যেখানে ভারতবর্ষের সিদ্ধান্তের পাশে সবাই দাঁড়াবে। এই যে বাংলাদেশ প্রসঙ্গে সবাই জানে যে আমেরিকা প্রথমে অস্থির করে
সুস্থির রাষ্ট্রকে আপনি সারা পৃথিবী দেখুন, যেখানে যেখানে গন্ডগোল হয়েছে, এই ইরাক থেকে সিরিয়া পর্যন্ত সর্বত্র সর্বত্র, লাস্ট আফগানিস্তান, লাস্টে ভিয়েতনাম যুদ্ধে হেরে ফিরে এলো, আফগানিস্তানও শেষটাও তাই, যুদ্ধে হেরে ফিরে এলো, বিলিয়ন্স অফ রুপিস খরচা তারা করে। কিন্তু এখন যা অবস্থা, আমেরিকাকে আর কেউ বিশ্বাস করে না। আমেরিকার সৎ উদ্দেশ্য থাকলেও কেউ কিন্তু বিশ্বাস করবে না। এবার আসি শেখ হাসিনার প্রসঙ্গে। ভারত কি করছে? ভারত করছে এই সমস্ত রাষ্ট্রগুলোকে এক করছে, দিয়ে এবার ইউনাইটেড নেশনস কি চিঠি পাঠাবে যে বৈধ প্রধানমন্ত্রী তাকে করা হয়েছে, বিতাড়িত করা হয়েছে, এবং সেখানে ক্ষমতা দখল করে রয়েছে কিছু মৌলবাদী সংগঠন। বড় বড় দেশগুলো আছে, ক্ষমতাবান দেশগুলো আছে, যেখানে জার্মানি, ইটালি, ফ্রান্সের মতো দেশ আছে, ভারত, রাশিয়ার মতো দেশ আছে, যারা যারা রয়েছে তারা সবাই কিন্তু ভারতের পক্ষেই দাঁড়াবে এবং বাংলাদেশে শেখ হাসিনার পক্ষেই দাঁড়াবেন। এবার যখন ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল থেকে যখন অর্ডার বেরিয়ে আসবে, তখন ভারতের পক্ষে কাজটা সহজ হয়ে যাবে, বিশ্বের পক্ষে কাজটা সহজ হয়ে যাবে। বিশ্বের একটা এমন চাপ সৃষ্টি হবে যে চাপের কাছে বাংলাদেশকে পালাতে বাধ্য হবে। আমি বলেছিলাম অনেকদিন আগে, তারেক রহমান প্লেন ধরে সিধে লন্ডন পালাবেন। দেশের মধ্যে যা পরিস্থিতি হচ্ছে, তারেক রহমান শিগগির প্লেন ধরে দেখবেন কোন দিন ভোরবেলা লন্ডন পাড়ি দিয়েছেন, সেখান থেকে তিনি ওই আপনার রেজিস্ট্রেশন পেপার পাঠিয়ে দেবেন যে আমি আর এই দেশের প্রধানমন্ত্রী নেই, দেখে নেবেন। কারণ আওয়ামী লীগকে ঠেকানো, আমি ভেতরের খবর জোগাড় করেছি, যদি শেখ হাসিনা যেদিন বলবেন আমি ফিরছি, সেদিন মোটামুটি আপনার পুরো ঢাকা শহর দখল করতে, ততক্ষণে গ্রামগঞ্জ থেকে সমস্ত চিড়ে মুড়ি নিয়ে সব হাঁটা দেবে ঢাকার দিকে। যদি প্লেনে যান, আমি যা শুনেছি, যদি প্লেনে যান, তাহলে ওখান থেকে ওনার বাড়ি গিয়ে পৌঁছাতে লাগবে অন্তত 8 ঘন্টা থেকে 10 ঘন্টা। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে কথা বলতে চাই, অরুণাচলে ঢুকে পড়লো কি চাইনিজ আর্মি? ইন্ডিয়ান আর্মির কড়া জবাব। ভারত চীন সীমান্ত কি আবারও উত্তপ্ত হয়ে উঠছে? অরুণাচল প্রদেশের দুর্গম পাহাড়ি সীমান্ত এলাকায় কি সত্যি নিঃশব্দে ঢুকে পড়েছে চীনা লাল ফৌজ বা পিএলএ? তৈরি করে ফেলেছে নিজেদের স্থায়ী সামরিক ক্যাম্প? সম্প্রতি ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে এমনই একটি বিস্ফোরক খবর ছড়িয়ে পড়ার পর তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। দাবি করা হচ্ছিল অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলার টাকসিং সেক্টরে ভারতের ঐতিহ্যবাহী জমি নাকি এখন চীনের দখলে। শুধু তাই নয়, গত কয়েক বছর ধরে সেখানে রাস্তা, সেতু এবং সামরিক ক্যাম্প বানানোর মতো গুরুতর অভিযোগও উঠেছে। কিন্তু আসল সত্যটা কি? এই সব জল্পনা ও দাবির মুখে এবার সরাসরি মুখ খুলেছে ভারতীয় সেনাবাহিনী। তারা যে জবাব দিয়েছে তা এক কথায় ভারতের প্রতিরক্ষা কৌশলের এক বিশাল বার্তা। কি ঘটেছে সেখানে, কেন এই দাবি করা হলো, আর ভারতীয় সেনার অবস্থানই বা কি? ঘটনার শুরু কিন্তু কোনো আন্তর্জাতিক গোয়েন্দা রিপোর্ট থেকে নয়, বরং শুরু হয়েছে ভারতের একদম সীমান্ত অঞ্চলের স্থানীয় মানুষের দাবি থেকে। অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলার টাকসিং সার্কেলের একটি স্থানীয় সামাজিক সংগঠন রয়েছে, যার নাম ওয়া ওয়েলফেয়ার সোসাইটি। আর এই সংগঠনটি মূলত সেখানকার স্থানীয় না উপজাতির প্রতিনিধিত্ব করে।
গত 26শে জুন এই সংগঠনটি আপার সুবনসিরি জেলার ডেপুটি কমিশনার বা ডিসির কাছে একটি স্মারকলিপি জমা দেয়। আর এই স্মারকলিপিটি সামনে আসার পরেই গণমাধ্যমের খবরের ঝড় ওঠে। কি বলা হয়েছিল সেই স্মারকলিপিতে? না ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কেরু চাঁদের অত্যন্ত স্পষ্টভাবে অভিযোগ করেন যে গত 10 থেকে 15 বছর ধরে চীনা সেনাবাহিনী বা পিপলস লিবারেশন আর্মি পিএলএ এই সীমান্ত অঞ্চলে ধাপে ধাপে নিজেদের প্রভাব ও নিয়ন্ত্রণ বাড়িয়েছে। তাদের দাবি অনুযায়ী গত 6 বছরে পরিস্থিতি আরো জটিল হয়েছে। স্থানীয় বাসিন্দারা অতীতে যে সমস্ত পাহাড়ি জমিতে অবাধে চলাচল করতেন, যেখানে তাদের গবাদি পশু চড়ে বেড়াতো, শিকার করা হতো কিংবা বনের ফলমূল এবং কাঠ সংগ্রহ করা হতো, সেই আদি পুরুষদের জমি নাকি এখন চীনের নিয়ন্ত্রণে চলে গেছে। সেই স্মারকলিপিতে চীনের দখলে যাওয়া এমন 5টি সুনির্দিষ্ট জায়গার নাম উল্লেখ করা হয়েছে। জায়গাগুলো হলো ওয়িং, পানিয়ার, মারপান, পোটরাং, তিনদিংতাং। সংগঠনটির দাবি 2020 সালের পর থেকে এই 5টি এলাকা পুরোপুরি চীনের কবজায় চলে গেছে। এই জায়গাগুলো শুধু কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তাই নয়, এগুলো টাকসিন সদর দপ্তরের খুব কাছাকাছি এবং স্থানীয় উপজাতিদের জন্য অত্যন্ত পবিত্র ও ধর্মীয় গুরুত্ব সম্পন্ন স্থান। স্থানীয়দের অভিযোগ, চীন সেখানে কেবল অনুপ্রবেশই করেনি, বরং পাকা রাস্তা, সেতু এবং সামরিক ক্যাম্পও তৈরি করে ফেলেছে। তারা এই দাবির সপক্ষে প্রশাসনের কাছে কিছু ছবিও জমা দেয় এবং রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের দ্রুত হস্তক্ষেপ দাবি করে। এই খবরটি যখনই বিভিন্ন সংবাদ মাধ্যমে শিরোনাম হতে শুরু করে, তখনই নড়ে চড়ে বসে ভারতের প্রতিরক্ষা মহল। আর এর ঠিক পরপরই সোমবার ভারতীয় সেনাবাহিনী একটি সরকারি বিবৃতি জারি করে। সেনাবাহিনীর পক্ষ থেকে এই সমস্ত দাবিকে এক ঝটকায় উড়িয়ে দেওয়া হয়েছে। সেনাবাহিনী তাদের বিবৃতিতে স্পষ্ট ভাষায় জানিয়েছে, আমরা অরুণাচল প্রদেশে চীনা পিএল-এর সাম্প্রতিক অনুপ্রবেশ এবং ক্যাম্প স্থাপনের অভিযোগ সংক্রান্ত কিছু মিডিয়া রিপোর্ট দেখেছি। এই রিপোর্টগুলো সম্পূর্ণ ভুল, ভিত্তিহীন এবং এর কোনো বাস্তব সত্যতা নেই। ভারতীয় সেনা অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় পরিষ্কার করে দিয়েছে যে ভারতের সীমানার ভেতর কোনো চীনা অনুপ্রবেশ ঘটেনি এবং নতুন কোনো পিএলএ ক্যাম্পও তৈরি করা হয়নি। সীমান্ত পুরোপুরি সুরক্ষিত রয়েছে। এখানে একটি বিষয় লক্ষ্য করার মতো, স্থানীয় সংগঠনের এই স্মারকলিপিতে কিন্তু ভারতীয় সেনাবাহিনীর ওপর আস্থা পুনর্ব্যক্ত করা হয়েছিল। তারা বলেছিলেন দেশের সীমান্ত রক্ষায় ভারতীয় সেনার ভূমিকার ওপর তাদের পূর্ণ ভরসা আছে, তবে তারা জমি হারানোর আশঙ্কায় চিন্তিত। কিন্তু সেনাবাহিনী বিষয়টিকে খতিয়ে দেখে নিশ্চিত করেছে যে সাম্প্রতিক সময়ে কোনো নতুন জমি হারানোর বা চীনের ভেতরে ঢুকে ক্যাম্প করার খবর সত্য নয়। এর ফলে সীমান্তে ভারতীয় ভূখণ্ড হাতছাড়া হওয়ার যে গুজব বা আতঙ্ক ছড়াচ্ছিল, তার অবসান ঘটেছে। এখন প্রশ্ন উঠতে পারে, হঠাৎ করে এই সময়ে এমন দাবি কেন সামনে এলো? আর এর পেছনে বর্তমান ভারত চীন সম্পর্কের সমীকরণটাই বাকি। আপনাদের জানিয়ে রাখি, এই ঘটনাটি এমন একটি সময় সামনে এসেছে যার মাত্র কিছুদিন আগেই বেজিংয়ে ভারত ও চীনের মধ্যে সীমান্ত বিষয়ক 35তম ওয়ার্কিং মেকানিজম ফর কনসালটেশন অ্যান্ড কোঅর্ডিনেশন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী সেই বৈঠকটি অত্যন্ত গঠনমূলক এবং ইতিবাচক ছিল। দুই দেশই সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে সন্তোষ প্রকাশ করেছিল। ঠিক এই আবহে ভারতের সদ্য বিদায়ী সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী গতকাল, যিনি দায়িত্ব হস্তান্তর করেছেন নতুন সেনাপ্রধানের নিকট, এক সাক্ষাৎকারে সম্প্রতি সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি বলেন, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল কিন্তু অত্যন্ত সংবেদনশীল। সেনাপ্রধান নিশ্চিত করেছেন যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং দেশের অখণ্ডতা রক্ষা করতে ভারতীয় সেনাবাহিনী সীমান্তে অত্যন্ত শক্তিশালী ও সতর্ক অবস্থান বজায় রেখেছে। প্রকৃতপক্ষে ভারত চীন সীমান্তে ম্যাকমোহন লাইন বা এলএসির অনেক জায়গায় সীমানা নির্ধারণ নিয়ে দুই দেশের মধ্যে ধারণাগত পার্থক্য রয়েছে।